বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর আব্দুল আজিজ এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। দেশে নানা রকমের আন্দোলন, সামাজিক আন্দোলন। একদিকে ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে, ছাত্রদের একটা এবং প্রাক্তন ছাত্রদের একটা অংশ চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবিতে, শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় স্কিম থেকে নিজেদের প্রত্যাহার করবার দাবিতে আন্দোলনে। এটাকে একদিকে সামাজিক অস্থিরতার প্রকাশ, অর্থনীতি একটা অস্থিরতার মধ্যে আছে, সাধারণ মানুষ দৈনন্দিন উপলব্ধি করতে পারছে, এবং উল্টো দিকে দুর্নীতির একটা মহোৎসবের চিত্র প্রতিদিন নানা, বিশেষ করে প্রশাসনের সঙ্গে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে, কাস্টমস অফিসে, জাতীয় রাজস্ব বোর্ডে যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং লাগামহীন দুর্নীতির একটা মহোৎসব। তো আমি প্রফেসর আব্দুল আজিজ আপনার কাছ থেকে শুনতে চাই, একজন ল মেকার হিসেবে আপনি আপনার সহকর্মীরা বিষয়টাকে কীভাবে দেখছেন এবং এই পরিস্থিতি কেন তৈরি হলো এবং এর থেকে পরিত্রাণের উপায় কী, সেটাও একটু সূচনায় যদি আপনি কিছুটা বলেন, পরে আমরা বিস্তারিত ইন ডিটেইলে যাওয়ার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তৃতীয় মাত্রার অগণিত দর্শক যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন এই অনুষ্ঠান, তাকে ধন্যবাদ। ভাই অ্যাডভোকেট মাসুদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। যে অবস্থা চলছে বাংলাদেশের জন্য, যেটা খুব বেশি অস্বাভাবিক তা মনে করি না। প্রথম কথা, যে শিক্ষকদের যে আন্দোলন চলছে এখন হচ্ছে, তারা আপনি জানেন যে বাংলাদেশে সরকারি চাকরিজীবী ছাড়া যারা আধা সরকারি বা অটোনোমাস বডিতে চাকরি করে, এর ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো গ্র্যাচুইটি থাকে না, পেনশন থাকে না। স্বভাবতই সার্বিক দিক বিশ্লেষণ করে সরকার সারা দেশে যেমন পেনশন চালু করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের জন্য, সেই হিসাবে শিক্ষকদের জন্য প্রত্যয় পেনশন চালু করেছেন। এখন হচ্ছে যে জিনিসটা সরকার এটা না করলে যে চলতো না তা না, যেহেতু সামগ্রিকভাবে সরকার মানুষের ভালোর জন্য চিন্তা করছে, সেই হিসাবেই এই প্রত্যয় স্কিমটা তাদের জন্য চালু করা হয়েছে। এখন এইটা নিয়ে হয়তো আলোচনা সমালোচনা হতে পারে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে যে এই জিনিসটা যদি করা হয় তাহলে শিক্ষকদের জন্যই লাভ হবে। আমি জানি না কেন শিক্ষকরা তো সব দিক থেকে ক্ষতিগ্রস্ত, তাদের সকল সুযোগ সুবিধা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যা পেতেন সব কিছু থেকেই তারা বঞ্চিত হচ্ছেন না। বঞ্চিত হচ্ছে না, শুনেন, আপনি বললাম যে গ্র্যাচুইটি বা পেনশন কয়জন পায়, খুব লিমিটেড সংখ্যক পায়। এটা যেটা করা হচ্ছে এটা সার্বজনীন করা হচ্ছে। তো এখন ধরেন সার্বজনীন যখন একটা জিনিস করা হয় তখন হয়তো কারোর জন্য সুবিধাটা বেশি হয়, কারোর জন্য হয়তো কিছুটা লস হয়। কিন্তু আপনি তো একটা সরকার যখন থাকবেন তখন তো আপনি সবার কথাই চিন্তা করতে হবেন। আপনি ভালো আছেন, আপনি কথা চিন্তা করলাম, একজন খারাপ আছে তার কথা চিন্তা করলাম না, সেভাবে তো করা হয় না। অথবা যখন একটা আইন যখন করা হয় সেটা তো সার্বজনীনভাবে করা হয়। তো আমরা যেটা মনে করি সেটা হচ্ছে, যেটাই করা হয়েছে এটা বেসরকারি শিক্ষকদের জন্য বা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো হবে বলেই আমাদের মনে হয়। তাদের আরও যে দাবিগুলো, তাদের প্রমোশন বা অন্যান্য যে ইস্যু, এগুলো নিয়ে সরকারের সাথে আলাপ হতে পারে। তাদের অনেকগুলোই আছে, বিশেষ প্রমোশনের যে ব্যাপারগুলো আছে, যে তারা যেটা চাচ্ছে এগুলো যে খুবই অযৌক্তিক তা না, সেটা নিয়ে সরকারের সাথে আলাপ হতে পারে। আমরা মনে করি যে সেটা আলাপের মাধ্যমেই সমাধান হবে বলে মনে করি। ছাত্রদের যে সমস্যাটা যেটা নিয়ে চলতেছে, যে কোঠা, এখন ধরেন সারা বিশ্বের যদি আপনি ইতিহাস দেখেন, ইরাকের যুদ্ধ ফলে ইরানে যারা ক্ষতিগ্রস্ত অথবা ইরাকের সাথে যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের 14 জেনারেশনের জন্য যে সুবিধা দিয়ে রাখছে সরকার, প্লেন ফেয়ার থেকে শুরু করে অনেক সুযোগ সুবিধা দিয়ে আসছে। সেই হিসাবে বাংলাদেশের একসময় মুক্তিযোদ্ধারা যে সেরকমভাবে ভাতা পাতো না। আমি ডাক্তার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের যে ভয়াবহ খারাপ অবস্থায় তারা বাস করতো সেটা আমি নিজে অবলোকন করছি এবং বিভিন্ন সময় আমিও ডাক্তার হিসেবে গিয়েছি। তো সেইখান থেকে দেখুন মুক্তিযোদ্ধাদের 20,000 করে ভাতা দেওয়া হচ্ছে, তারপরে এটাকে বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে। তো এখন ধরেন সেই সময় স্বাধীনতার অদ্যাবধি পরে তাদের জন্য 30% সরকারি চাকরিতে সিট রিজার্ভ ছিল। এখন 2018 সনে যখন এরকম কোঠা বিরোধী আন্দোলন হয়, সরকার কিন্তু সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে 2018 সনের 4 অক্টোবর তাদের দাবি মেনে নিয়ে কিন্তু একটা পরিপত্র জারি করে হয়েছিল এবং সেখানে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী যারা, তাদের জন্য কোঠা প্রথা ছিল না এবং তৃতীয় এবং চতুর্থ জন্য ছিল। এখন
ধরেন গ্রেড 9 থেকে 13 পর্যন্ত ছিল, এরপরে মানে ছিল না, এরপরে 13 থেকে যদি 20 চিন্তা করেন, 13 থেকে 16 থেকে 20 কিন্তু এখন আর সরকারি কোনো চাকরি হয় না, এখন এগুলো সবগুলো আউটসোর্সিংয়ে হয়। 13 থেকে 15 পর্যন্ত ধরেন যে ক্লাস 3 যেটা বলা হয়, সেটাতে তাদের কিছু সুযোগ সুবিধা আছে, প্র্যাকটিক্যালি আর কিন্তু ওইরকম সুযোগ সুবিধা ছিল না। তো এখন আপনি মুক্তিযোদ্ধা সন্তান, আপনি এইটার জন্য সরকার যে পরিপত্র জারি করলো তার জন্য সংক্ষুব্ধ হতে পারেন, আপনি দেশের সর্বোচ্চ আদালতে যে আপনি সেখানে আশ্রয় নিয়েছেন। এরা হচ্ছে 2021 সনে সম্ভবত সিলেটের নাম অহিদুল বা এরকম কিছু হবে, এবং তার সাথে আরও 7 জন ছিলেন, তারা মিলে একটা রিট করেন, রিটের 5 জুন রেজাল্ট হয়। এখন ধরেন হাইকোর্ট তার আইনগত সিদ্ধান্তটা দিয়েছেন, এখন হাইকোর্টের মানে রায়ের এগেনস্টে কিন্তু আন্দোলনটা হচ্ছে। তারপরে আজকে দেখছেন যে সেটা আবার স্থগিত, 1 বছর সেজন্য স্থগিত হয়েছে, তারপরেও ছাত্ররা তারা আন্দোলন চালাইছে। ছাত্ররা চাইছে যে এটা আসলে নির্বাহী বিভাগের সিদ্ধান্ত। একজন 10 জন মানুষের ফাঁসি হয়েছে, তারা অনশন করলো, রায়টা কি চেঞ্জ হবে? তাহলে তার দেশের আইন বলে কোনো জিনিস থাকা উচিত না, আমি যেটা মনে করি। হ্যাঁ, তাদের আন্দোলনের যৌক্তিকতা আছে বা থাকতে পারে, যৌক্তিকতা নাই আমরা তো মনে করি। তার আমরা বিসিএস বাদে আর যতগুলো পরীক্ষা হয়, আমি একটু বলি, বিসিএস বাদে যতগুলো পরীক্ষা হয়, আমরা যতগুলো পরীক্ষা নিয়েছি, আমরা নিজেও বিভিন্ন সময় পরীক্ষা নিয়েছি, 30% মুক্তিযোদ্ধা কোটা আমরা খুব কম সময় পাইছি, তখন কিন্তু বাইরে থেকে নিয়ে এসে তার ওই কোটাগুলো পূরণ করা হয়। তো এখন ধরেন 30% কিন্তু প্রায় ক্ষেত্রে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে ধরেন কোটা বিরুদ্ধে যে আন্দোলন চলছিল, সেইটার যৌক্তিকতা সরকার মেনে নিয়েছিল বলেই তো 18 সনে পরিপত্র জারি করেছে। যদি না মানতো তাহলে কিন্তু পরিপত্রের প্রশ্ন আসতো না। সরকার তো নীতিগতভাবে মেনেই নিয়েছিলেন যে না, ঠিক আছে, তাদের আন্দোলনের যৌক্তিকতা আছে, যার জন্যই মেনে নিয়েছিলেন। এখন হাইকোর্টের সিদ্ধান্ত তো সরকার দেয়নি, এটা হাইকোর্ট দিছে, সেইটার বিরুদ্ধে যদি আন্দোলন হয় তাহলে তো আর দেশে আইন বলে কোনো জিনিস থাকে না। আমি যেটা মনে করি, যাই হয়েছে ছাত্রদের যদি কেউ ইন্ধন দিয়ে থাকে সেটা ভিন্ন ইস্যু, কিন্তু ছাত্ররা এই দেশের মানুষ, এই দেশের আদালতকে মানুষকেই মানতে হবে, না হলে আইন শৃঙ্খলা বলে কোনো জিনিস থাকবে না। আমরা মনে করি যে হাইকোর্ট যেটা রায় দিয়েছে সেটা মেনে নেওয়া উচিত। একটু ছোট্ট করে আপনি পরে আবার আমি বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো। একটা আমরা পত্রপত্রিকার পাতা খুললে, টেলিভিশনের পর্দার দিকে তাকালে, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ওপেন করলে যেটা দেখতে পাই, যে চারিদিকে একটা এমন খবরাখবর আসছে যে দুর্নীতি পরায়ণদের একটা উল্লাসের নৃত্য আমরা দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয়? দুর্নীতি যে বাংলাদেশে এখনই হয়েছে বা না, কিন্তু এটা একটা নগ্ন প্রকাশ। হ্যাঁ, নগ্ন প্রকাশ। এখন ধরেন যেটা হয়েছে যে দুর্নীতি আগে ছিল, এখনো যে নাই আমরা সেটাও বলি না, বা ভবিষ্যতে থাকবে। সারা পৃথিবীতে দুর্নীতি আছে, এবং বিভিন্ন দেশে যারা উন্নত দেশ, আপনি জাপানে যদি অনেক প্রধানমন্ত্রী দুর্নীতির জন্য স্যাক্ট হয়েছে, এরকম রেকর্ড অনেক আছে। তো আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসছে দেখে যে সব মানুষ ভালো হয়ে গেছে, আমরা সেটা মনে করি না। আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতি হয়েছে বা হচ্ছে, আমরা সেটা স্বীকার করি। যেটা হয়েছে যে আপনি যদি করোনার সময় শাহেদ কেলেঙ্কারি, সাবরিনের সময় দেখেন, সরকার কিন্তু স্বপ্রণোদিত হয় মানুষগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছিলেন। এখনও সরকার সেই কাজটা করতেছে। যেই দুর্নীতিবাজ হোক, এই যে বেনজির সাহেবের নাম, বেনজির সাহেবের অনেকে তো মনে হচ্ছে বেনজির সাহেবের হয়তো টাচই কেউ করতে পারবে না, তো বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কিন্তু বেনজিরকে ছাড়েনি, বা আর যারা আছে আমি নাম বলতে চাই না, যেগুলো আসতেছে। তো যেটাই হোক, আমরা যেটা মনে করি যে আইন তার নিজস্ব গতিতে চলা উচিত। যিনি দুর্নীতিবাজ হোক, তিনি যতই ক্ষমতাধর হোক, আইনের ঊর্ধ্বে না, তাকে আইনের আওতায় না, তার বিচার হওয়া উচিত, সে যেই হোক। আজকে যে নামগুলো আসতেছে, আমি মনে করি যে প্রত্যেকের বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিচার করা হোক। এরা দুর্নীতিবাজ কোনো দলের না, দুর্নীতিবাজই, তার শাস্তি বাংলাদেশে যে আইন আছে এর মাধ্যমে উচিত। এবং আইন শুধু একজনের জন্য না, আইন একজনের শাস্তি হলে এটা কিন্তু সমাজে একটা উদাহরণ, তাহলে অন্যরা নিরুৎসাহিত হবে। আমরা চাই আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে, আমরা জানেন, যে দুর্নীতিবাজটা শাস্তির আওতায় আসুক এবং বাংলাদেশের থেকে দুর্নীতি চলে যাক, আমরা অথবা সহনীয় পর্যায়ে আসুক, সেটা আমরা প্রত্যাশা করি। আমি আসছি আবার আপনার কাছে। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, মানে এটা শুধু আওয়ামী লীগের জন্য, সরকারের জন্য, আপনাদের জন্য বা অন্য কারোর জন্য বলছি, যে জিরো টলারেন্স, মানে এটা জিরো টলারেন্স না, টলারেন্সের লেভেলটা আমাদের এমন জায়গায় পৌঁছেছে, ডক্টর আজিজ আরও ভালো বলতে, আমরা সব কিছু সহ্য করে নিতে পারি। দেখুন, আপনাকে ধন্যবাদ। আমি এই জিরো টলারেন্স নিয়েই শুরু করি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জনাব প্রফেসর আজিজ, এবং আমাদের বক্তব্য আপনারা যারা শুনছেন,
আসলে জিরো টলারেন্স ইটস এ পলিটিক্যাল স্টেটমেন্ট, রাজনৈতিক বক্তব্য এটা। এখন ব্যাপারটা আমরা বাস্তবতা যেটা দেখি সেটা হলো টলারেন্সের লেভেলটা জিরোতে নেমে গেছে, কিন্তু এটাকে বলা হয় উল্টো অর্থবোধক করে মানুষকে ভুল বোঝানোর জন্য, মানুষের মধ্যে ভুল মানে একটা ইমপ্রেশন তৈরি করার জন্য। যেমন আপনি দেখেন, আমি বারবার বলছি এই দুর্নীতির এখান থেকেই আমি শুরু করতে চাই কথাটাই। যেই বেনজিরের কথা বলা হলো দুর্নীতিবাজ, সেই বেনজির একদিনে দুর্নীতিবাজ হননি। বেনজিরকে যখন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হলো এবং বসিয়ে তাকে প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে বা কর্মচারী হিসেবে যতটা না সার্ভিস তার কাছ থেকে নেওয়ার প্রয়োজন ছিল দেশের মানুষের জন্য, তার সাথে রাজনৈতিক সেবা কিন্তু বেশি নিয়েছে। এবং বেনজিরের বডি ল্যাঙ্গুয়েজ বা এক্সপ্রেশন ছিল এইরকম যে এই দেশে সরকার দলীয় সম্মানিত একজন সংসদ সদস্য আমার সামনে, মনে হচ্ছে ওনাদের চাইতেও বেশি রাজনীতিবিদ, অতি রাজনীতিবিদ হয়ে গেছিলেন তিনি। এই তখন সরকার তাকে লাগাম দেয়নি। না দেওয়ার পিছনে অনেকগুলো ইতিহাস আছে, সেগুলো বলতে গেলে অনেক লম্বা কথা হবে। তাহলে এই বেনজির এত দীর্ঘ সময় ধরে দুর্নীতি করলেন, আর উনি বললেন যে বেনজিরকেও এই গভর্নমেন্ট ছাড়ে নাই। আসলে বেনজিরকে ছেড়ে দিয়েছে, বেনজিরের ফেলে যাওয়া সম্পদকে ওনারা এখন ধরতেছে। যা নিয়ে বেনজির গেছে তা তো গেছেই, কিন্তু বেনজিরকে ওনারা ধরতে পারেন। এবং এইরকম দুর্নীতিবাদ যারা আজও আছে, কথায় সকল টকশোতে মানুষ কথা বলছে, তারা কিন্তু দেশে আছে অনেকে। আপনি দেখেন না, একটা লোক মতিউর রহমান এনবিআরের মেম্বার, দুর্নীতিবাজ, সেইখান থেকে চলে গেলেন, কেউ কিছু বলছে না। ব্যাপারটা হলো এই যে সরকার একটা দুর্নীতিবাজ চিহ্নিত করতে এত সময় কেন নিলেন সরকার, এই হলো এক। দ্বিতীয় কথা হলো, ওনারা যখন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন, সরকার তার ইন্টেলিজেন্স ব্যবহার করে কেন এই সকল মানুষের ভালো মন্দ কার্যক্রম, কারণ আপনি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পদে একজনকে বসাবেন, তার যদি এমন কি কারো সঙ্গে পরকীয়াও থাকে, সেটাও যদি রাষ্ট্রের স্বার্থ বা নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, সরকার সেটাকেও হিসাবে আনতে হবে। সরকার এদের ব্যাপারে এত উদাসীন কেন ছিলেন? এত দীর্ঘ সময় এদেরকে সরকার নীরব থেকে দুর্নীতি করতে কেন তাদেরকে এইরকম সুযোগ করে দিয়েছিলেন? সরকার আজকে জিরো টলারেন্স বলেন, আর টলারেন্সের জিরো লেভেলে নামিয়ে যান সরকার। মানুষ কিন্তু এতে কোনো সান্ত্বনা পাচ্ছে না। এটা শুধু বেনজিরের কথা বাদ দেন, আপনি আজকে এই গত কয়েকদিনের প্রত্যেকটা সেক্টরের দিকে আপনি তাকান, আপনি ইনকাম ট্যাক্স বলেন, আপনি পাবলিক সার্ভিস কমিশন বলেন, কোন জায়গা নাই যেখানে দুর্নীতি নাই? আজিজ ভাই বলেছেন দুর্নীতি সারা সকল সরকারের আমলে সব জমানায় ছিল, এটা আমরা সবাই জানি। কিন্তু বিশ্বাস করুন, একটি গণতান্ত্রিক লেভেলে এটার একটা টলারেন্স লেভেল থাকে। এখন মুশকিলটা হলো কোনটা? আমাদের দেশে মুশকিল হইলেই যারা আজকে দুর্নীতি করেছে, তাদেরকে ধরার কথা, তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখলে দুর্নীতি করেছে তখন এই সকল মানুষের ভূমিকা ছিল, এই মানুষগুলা কি ভূমিকা পালন করেছিল। আর সে কারণে যদি সরকার মনে করে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা যেই পদ্ধতিতে একটি রাজনৈতিক দল অধিষ্ঠিত হয় বা দখল করে বা জনগণ ভোট দিয়ে পাঠায়, সেই পদ্ধতিটা অবলম্বন ছাড়া যদি কেউ রাজনৈতিক ক্ষমতা দখল করে এবং সেখানে জনগণের বিকল্প হিসাবে যদি কাউকে ব্যবহার করা হয়, তাহলে ওই সকল মানুষরা প্রিভিলেজড হয়ে যাবে। আর প্রিভিলেজড লোকরা সরকারকে যখন কিছু দিবে, সরকারের কাছ থেকেও কিছু অবৈধভাবে তারা নিতে চেষ্টা করবে, এবং সরকারও সেখানে রিল্যাক্স থাকে। এ কারণে তাদের মুহূর্তের মধ্যেই বা তাৎক্ষণিকভাবেই তাদের প্রতি অকৃতজ্ঞ সরকার হতে পারে না। আর তার পরিণতি হচ্ছে এই যে সরকারকে দিয়েছে, সরকারের কাছ থেকে নিয়েছে, কিন্তু নিয়েছে জনগণের সম্পদ। এবং এখানে আরও দুঃখজনক কোথায় জানেন? আরও দুঃখজনক হলো যে দুর্নীতি করে সম্পদ অর্জন করে দুর্নীতির মাধ্যমে আবার সেগুলো দেশের বাইরে। আপনি দেখেন বেনজির যেদিন থেকে চলে গেলেন দেশের বাইরে, সেদিন এদেশের পত্রিকায়, মিডিয়ায় আজকে পর্যন্ত সরকারের লেভেল থেকে কোনো একটা কথা আসলো না যে বেনজির এত টাকা নিয়ে যায় নাই বা গিয়েছে। অথচ আমরা যেটা দেখলাম, 60 কোটি টাকা একদিন সে ব্যাংক থেকে উত্তোলন করেছে, সেই টাকা সম্পর্কে তো আমরা কোনো কিছু শুনছি না। তাহলে যাওয়ার আগের দিন যদি বেনজির 60 কোটি টাকা নিয়ে যায়, যার 1000-2000 কোটি টাকার সম্পদ এখন পরিত্যক্ত অবস্থায় আছে, যেগুলা আইনের আওতায় আসতেছে, তাহলে সেই মানুষটা এর আগে কত সম্পদ এখান থেকে পাচার করেছে। এখন এরপর এই দুর্নীতি বিষয়টা হলো, আপনি দুর্নীতিবাজকে নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে দুর্নীতিমুক্ত থাকতে হবে। প্রশ্ন হলো আপনি দুর্নীতি কতটুকু, যেই সরকারের অধীনের এই প্রজাতন্ত্রের কর্মচারী, যাদের উচিত ছিল দেশের মানুষের মঙ্গল করা, তারা দেশের মানুষের ভালো বা মঙ্গলের পরিবর্তে তারা যেটা করেছে, তারা কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এটা করেছে। তারা চিন্তাই করে, তাদের এটা
তাদের কর্মসূচির অংশ ছিল যে আমরা যদি সরকারকে এই কাজে এইভাবে সাহায্য করি, কালকে আমরা সরকারের কাছ থেকে এইভাবে সুবিধা নিব, এবং সেভাবে তারা নিয়েছে। আপনি আরেকটা জিনিস শিক্ষকদের কথা বলেছেন, দেখুন পাবলিক ইউনিভার্সিটি সবসময় একটা ভিন্ন মর্যাদায় ছিল দেশে। তাদের একটা অবসর এর পরিবর্তে যেটা করেছে, যেমন এই যে প্রত্যয় নামে যে কর্মসূচি, তার আওতায় তাদেরকে নিয়ে আসতে চেয়েছে। এই সব বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনা করার প্রয়োজন ছিল, এবং হলে হতো কি একটা যুক্তিসঙ্গত বিষয় বেরিয়ে আসতো। মানে একটা জিনিস আপনি দেখেন, প্রাইমারি লেভেলের, সেকেন্ডারি লেভেলের স্কুলে এখন কি হচ্ছে, বোরখা পরে মহিলারা নাচে, এই নাকি আধুনিক শিক্ষা, ছেলে মেয়েদেরকে আধুনিক শিক্ষায় নিয়ে আসতেছে। এখন আমাদের প্রেক্ষিত, আমাদের সমাজ, আমাদের কালচার বিবেচনায় রাখতে হবে। তো একটা বোরখা পরা মহিলা তাকে নাচতেছে, সে তার ইচ্ছার বিরুদ্ধে নাচতেছে, আমরা দেখতেছি। এখন এই মহিলা যদি ওই এখন কর্মসূচি অনুসারে যারা এটা চাপিয়ে দিচ্ছে তাদের কথায় না নাচে, তাহলে কালকে তাকে চাকরি হারাবে। এই চাকরি হারাবার ঝুঁকি তো সে নিতে পারছে না। একজন হুজুর টুপি একটা মাথায় দিয়ে ব্যাঙের নাচ লাভ দেওয়া শিখাচ্ছে। এই যদি হয় শিক্ষার আধুনিকীকরণ, এবং এটা জাতির জন্য খুব অপরিহার্য হয়, তাহলে এই কার্যক্রম যারা তৈরি করে তাদের সম্পর্কে আমার কোনো বক্তব্য আর থাকে না। তারপর দেখেন আপনি কোঠা, আজিজ ভাই বলেছেন দেশের স্বাধীনতা হয়েছে আজকে 52 বছর আগে। একটা ক্রাইসিস মোমেন্টে একটা দেশে অনেক কিছু করতে হয়, ইভেন নির্ধারিত শিক্ষা পদ্ধতিকেও রিল্যাক্স করতে হয়, করতে হয়েছে। কিন্তু একটা জাতি কত বছর কাল আপৎকালীন সময়ের মধ্যে যাবে? আজকে যে সময়ের মধ্যে এই জাতি উপনীত, 1972 সনে যেই কোঠা প্রথা চালু করা হলো, সেই কোঠা প্রথা 2024 সালেও চলবে কি না সেটা পরীক্ষা নিরীক্ষা করা। 2018 সনে যখন আসলো, ছাত্ররা আন্দোলন করলেন, সরকার পরিপত্র জারি করলেন। এবং এই সরকারের আর একটা বড় সমস্যা হলো এই, সরকার সুকৌশলে সবসময় আমি লক্ষ্য করেছি যে কোনো রাজনৈতিক সমস্যা বা জাতীয় সমস্যাকে সুকৌশলে একটা দিকে ঠেলে দিতে চায়। এই যে সরকারের এই প্রবণতা, এটা হয় কি নিজের দোষটাকে অন্যের ঘাড়ে দিতে। আমাদের যে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো স্পর্শকাতর, মানুষের গর্বের জায়গা, মানুষের আশ্রয়ের শেষ আশ্রয়স্থল, ভরসার শেষ আশ্রয়স্থল, এই সকল জায়গাগুলোকে সরকার অপকৌশলে বিতর্কিত না হয় যাতে, সেখানে সবচেয়ে বেশি দায়িত্ব কিন্তু সরকারেরই পালন করার কথা। কিন্তু আমাদের সরকার সেটা করে না, বরং সরকার চালাকের ভূমিকায় অবতীর্ণ হয়। এতে গিয়ে হচ্ছে কি, আপনি দেখেন এই যে আন্দোলন করছে আজকে ছাত্ররা, যারা আন্দোলন করছে কোঠার বিরুদ্ধে, তারা কি চাচ্ছে? হ্যাঁ, কোঠা আপনি দেখেন পৃথিবীতে অনেক মাইনরিটির জন্যও কোঠা থাকে, উপজাতিদের জন্য আমাদের কোঠা ছিল, আছে এখনো আছে। এবং আপনি দেখেন 5%। আচ্ছা, তাহলে আপনি 1972 সনের উপজাতি আর আজকের উপজাতির অবস্থান কি এক? আপনি কি এটা মূল্যায়ন করবেন না? এটা বিশ্লেষণ করবেন না? আপনার সিদ্ধান্ত, আপনি এটাকে কি বলে, এটাকে রিভিউ করবেন না? আজকের অবস্থায় এটা কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে? আপনি নর্থ বেঙ্গলের দিকে তাকিয়ে দেখেন, নর্থ বেঙ্গলে এক সময় যেটা ছিল, আজকে নর্থ বেঙ্গল সেখানে আছে। জেলা কোটার প্রশ্ন বলছেন? সুতরাং হ্যাঁ, আমি জেলা কোটার কথা বলছি। তাহলে বিষয়গুলো কি? আপনার সময়ের পরিক্রমায় আমরা কোথায় উপনীত সেটা আপনাকে দেখতে হবে। যে জিনিস একসময় ইন্ট্রোডিউস করেছিলেন তা যে দেশ বা জাতির মঙ্গলের জন্য প্রয়োজন কিনা, এখন এগুলো না করে আপনি যদি মনে করেন, আমাদের দেশে তো শহীদ মুক্তিযোদ্ধা 30 লক্ষ মানুষ, তাদের আত্মহতির বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি না? মুক্তিযোদ্ধা চিরকাল জাতির কাছে সম্মানের থাকবে, কারণ তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন। তারা না বেঁচে নাও আসতে পারতেন, এবং অনেক মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার আপনি লক্ষ্য করেছেন, আমি তো আমার জীবন অর্পণ করেছিলাম দেশের স্বাধীনতার জন্য, কোনো কিছু পাওয়ার জন্য নয়। তাহলে তারাও জানে না যে আপনি এই কোঠা প্রথাটা আজকে। সুতরাং আমি এইভাবে বলতেছিলাম, আর একটা সেকশনের কথা শেষ করে আনুন। আর একটা সেকশনের কথা বলছিলেন যে বয়স। পৃথিবীতে সব উন্নত দেশেই আপনি লক্ষ্য করবেন চাকরির বয়স সময় আমাদের মতো করে এরকম নির্ধারণ করে দেওয়া হয় না। একটা মানুষের একটা কম্পিটিটিভ এক্সামিনেশনে ইন করতে হলেও একটা রিজনেবল এজ, 18 বছরের ছেলেটার একটা পাবলিক সার্ভিসে জয়েন করতে যাওয়া, তার যোগ্যতা এবং 25 বছরের ছেলেটার মধ্যে কিন্তু অনেক ফারাক। বা 30 বছর গেলে তার ম্যাচুরিটি 25 অপেক্ষা অনেক বেশি থাকবে। এগুলো রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকবে, দেখুন আসল ব্যাপারটা হলো, এক কথায় যদি আমি এইভাবে বলি, রাষ্ট্রীয় ক্ষমতা যেভাবে দখল করার নিয়ম, সেই পদ্ধতি
উপেক্ষা করে যখন বেআইনিভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে এবং ওই দখল করার সময় যাদের অযৌক্তিক সহযোগিতা বা সহায়তা নেয়, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ওনাদেরকে বসাবার পরে ওনাদের কাছ থেকে তারা এই অন্যায় সহযোগিতা নেয় এবং এই কারণেই তারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি করছে। প্রফেসর আজিজ, শুনছিলেন আপনি? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা যায় না, গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা আসতে হয় আর কি, জনগণ ক্ষমতায় বসায়। দখল আমি একটু শেষ করি, আপনি তো বলছেন, আমি কিছু বলিনি। রাষ্ট্র ক্ষমতা কখনো দখল করা যায় না। জনগণ রাষ্ট্রকে যাদের ভালো মনে করে, যদি গণতন্ত্রকে আমরা বিশ্বাস করি, তাহলে জনগণ যাকে পছন্দ করে, জনগণের যাদের প্রতি আস্থা আছে, তাদেরকে ক্ষমতায় বসায়। ক্ষমতা দখলের প্রশ্ন তখনই আসে যারা অবৈধভাবে ক্ষমতা আসে। অবৈধভাবে ক্ষমতা আসাটাকে ক্ষমতাকে বসানো বলে, বা নিজেরা এসে জোর করে ঘোষণা দিয়ে বলে যে আমি আজকে থেকে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট অমুক। সেই প্রসঙ্গ ভিন্ন। উনি যে প্রসঙ্গ বললেন, মনে হচ্ছে যে আওয়ামী লীগের সময় শত দুর্নীতি করে করে ক্ষমতা বসানো হয়েছে, অথবা যাদেরকে এই সুযোগ সুবিধা দিয়েছে তারাই দুর্নীতি করছে। শোনেন, আসলে এইসব প্রসঙ্গ যেতে চাচ্ছিলাম না, তারপরে উনি যখন বললেন কথাগুলো বলি। আওয়ামী লীগের সময় যদি ওকে যদি বেনজি সাহেবকে যদি সেই সুবিধা দিতে চাইতে, এখন তাকে ধরার কথা না। আওয়ামী লীগ যদি মনেই করতো না বেনজিরকে ধরবে না, তাহলে এখন তো সরকার ইচ্ছা করলে ভিন্নভাবে এটাকে পাশ কাটা যেতে পারতো। আওয়ামী লীগ সেটা করেনি। আমরা গর্ব করি, অহংকার করি, বিশ্বের 3 জন সৎ সরকারের মধ্যে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা। তার পরিবারের সম্বন্ধে, তার ছেলের সম্বন্ধে, মেয়ের সম্বন্ধে কোনো রকম, এবং তারা বিশ্বে কীরকম ট্যালেন্ট সবাই জানে। দুর্নীতির কথা যদি বলেন, মইনুল আহমেদ সাহেবকে 8 জনকে বাইপাস করে আপনারা সেনাপ্রধান করছিলেন। তারপরে উনি কী করছেন, তিনিই বলছেন যে আপনাদের সরকার 20,000 কোটি টাকা শুধু বিদ্যুৎ সেক্টর থেকে আপনারা দুর্নীতি করছেন। 256টা ভুয়া প্রজেক্ট দিয়ে আপনারা 20,000 কোটি টাকা দুর্নীতি করছেন। এটা আমার কথা না, স্টেটমেন্ট দেখেন, মইনুল আহমেদের সাথে বই পড়েন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের তারেক জিয়া সাহেব, তার মামুন কি দুর্নীতি করছে সারা পৃথিবীর সমস্ত মিডিয়াতে দেখেন, পাবেন। কোকোস মারা গেছে, আল্লাহ বেহেশত নসিব করে, তার টাকা সিঙ্গাপুর থেকে ফিরে নিয়ে আসা হয়েছে, এবং FBI কি স্টেটমেন্ট দিচ্ছে সেটা আপনি আইনজীবী, আপনি জানেন। যারা দুর্নীতি করে, সেটা দুর্নীতি যারা করবে তার শাস্তি হতে হবে, এর কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার এবং আমাদের নেত্রী স্পষ্ট ভাষায় বলছেন, দুর্নীতিবাদ যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। সেটা বেনজি সাহেব হোক অথবা অন্য যে কেউ হোক, তাকে ছাড় দেওয়া হবে, এবং সেই প্রক্রিয়া শুরু হয়েছে। হ্যাঁ, বলতে পারেন যে সময়টা দেরি হয়েছে। আপনি আইনজীবী, আপনি বোঝার কথা। এখন বেনজি সাহেব যেদিন দেশ থেকে চলে আসে, সেদিন কি তার বিরুদ্ধে কোনো কেস ছিল? আপনি তাকে অ্যারেস্ট করবেন অথবা ঠেকাবেন? সেটা ছিল না। সেটা যদি না থাকে, তাহলে আপনি তাকে অ্যারেস্ট করতে পারেন না। হ্যাঁ, বেনজিরের মতো অনেকগুলো লোক আছে যেগুলো হয়তো একটা প্রক্রিয়া, যখন একটা অভিযোগ আসে, সেটা প্রমাণ করতে হয়, প্রমাণ সাপেক্ষে দুদকে কেস হয়, ইনভেস্টিগেশন হয়, তারপরে আপনি অ্যারেস্ট করেন বা কেসে দেন, দিবেন। আপনি একটা অভিযোগ উঠলো, একটা ফেসবুকে একটা লিখলো দেখে আপনি সেই একটা মানুষকে অ্যারেস্ট করবেন অথবা একটা মানুষকে শাস্তি দেবেন? আপনি মনে হচ্ছে এই মানুষটা অন্যায় করছে, আপনি গুলি করে মারবেন? তাহলে তো আর আইন থাকলো না। সেটা তো সেই যখন ক্ষমতা দখলের রাজনীতি ছিল সেই যুগের কথা। আপনি যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন, তাহলে আইনের শাসনকে মানতে হবে। যিনি একটা চোর অথবা ডাকাত, তাকে তো আইনের আশ্রয় আপনাকে দিতে হবে। আইনগতভাবে যখন সে প্রমাণিত হবে যে সে অন্যায় না, কিন্তু কিছু জিনিস তার প্রমাণের অপেক্ষা রাখে না, কারণ যেভাবে সব বেরিয়েছে, এবং এখন তো আমরা দেখছি দুদক এই অ্যাকশন নিচ্ছে, ওই অ্যাকশন নিচ্ছে, তার এই সম্পত্তি ক্রোক হচ্ছে, সব কিছু তো আর প্রমাণের অপেক্ষা রাখে না। প্রমাণের অপেক্ষা না, শুনে, প্রমাণের অপেক্ষা রাখুক। উনি তো আদালতে হাজির হচ্ছেন না, সময় নিচ্ছেন। যখন আলোচনা উনি কিভাবে চলে গেলেন, হাজির হচ্ছে না, সময় পার হয়ে গেছে তা না। আপনি সারা বিশ্ব সময় নিচ্ছেন, সময় নিচ্ছে। এখন সারা বিশ্ব যদি তারা হাজির নাই হয়, ইন্টারপোলের মাধ্যমে তাকে অ্যারেস্ট করতে, এমন কোনো ব্যাপার না। সারা বিশ্বে যেটা হচ্ছে, এটা তো করার কোনো বিষয় না, এবং সরকার সেখান থেকে ছাড় দিবে আমরা তা মনে করি না। আমরা মনে করি যে বেনজির যেখানেই থাক, তাকে আইনের আশ্রয় আসতেই হবে। আপনি ডক্টর ইউনূস সাহেব আসছে না, উনি তো আমেরিকা, উনি তো মনে করতেন যে না, ঠিক আছে, বাংলাদেশে যাবো না, পারতেন না। কিন্তু ওনার আইনের প্রতি শ্রদ্ধা আছে দেখি তো উনি আদালতে যাচ্ছেন, তার আইনজীবীর মাধ্যমে করতেছে। তো যেটাই হোক, সেটা আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে দুর্নীতি করে কারোর পার পাওয়া উচিত না। দুর্নীতিবাজ সে কোনো দলের না। ক্ষমতায় জনগণ বসায়, ক্ষমতায় কাউকে বসানো যায় না। বেনজি সাহেব একা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা বসাইছে, অথবা আওয়ামী লীগের সরকারকে সুযোগ সুবিধা দিয়ে ক্ষমতা রাখছে, আমরা তা মনে করি। বেনজির মতো একটা লোকের দিয়ে কখনো একটা সরকার ক্ষমতা আসতে পারে না। সরকার জনগণের সাপোর্ট ছাড়া কখনো সরকার থাকতে পারে না। সেটাই যদি থাকতে পারে, আপনারাও 15ই ফেব্রুয়ারিতে নির্বাচন করেছিলেন, মাত্র 1.5 মাস ক্ষমতায় ছিলেন। আপনারা তো পারতেন ক্ষমতায় 5 বছর থাকতে পারেননি, কারণ জনগণের সমর্থন ছিল না, জনগণ ভোট দেননি, যার জন্য আপনারা টিকতে পারেননি। আপনারা যতই সমালোচনা করেন, যতই কথা বলেন,
বাংলাদেশ আওয়ামী লীগ পরপর 3 বার এবং 16 বছরের জন্য এখন রাষ্ট্র ক্ষমতা আছে এবং জনগণের সাপোর্ট আছে দেখেই ঠিক আছে। আপনাদের যদি সেই জনসমর্থন থাকতো তাহলে আপনারা আন্দোলন সংগ্রাম করতে পারতেন, আওয়ামী লীগ থাকতে পারতো না। কিন্তু জনগণের সমর্থন, জনগণের ম্যান্ডেট আছে বলেই আওয়ামী লীগ এখনও ভালোভাবে ক্ষমতা আছে এবং আমরা প্রত্যাশা করি আগামী 5 বছর ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবেই চালাবো। আন্দোলন হতে পারে, বিভিন্ন ইস্যু নিয়ে সমস্যা তৈরি হতে পারে, অনেক সমস্যা একটা দেশে থাকতেই পারে। আপনি ডলারের কথা বললেন, অন্যান্য সমস্যার কথা বললেন, সেগুলো তো একটা সারা আজকে যে ডলার সংকট বাংলাদেশে তা না। আপনি ইন্ডিয়া দেখেন, আপনি পাকিস্তানে দেখেন, আরও ভয়াবহ অবস্থা। পাকিস্তানে $1 সমান কত রুপি? 240, 240 রুপি, তারও বেশি। তো এটা তো শুধু বাংলাদেশের সমস্যা আমরা তা মনে করি না। যেদিন থেকে আমেরিকা 2% ইন্টারেস্ট বাড়া দিল, সমস্ত পৃথিবী থেকে ডলার চলে গেল আমেরিকা। এটা তো আমার কথা না, আপনি ইতিহাস দেখেন বা স্টেটমেন্ট দেখেন, তাহলে বুঝতে পারবেন। যেটা আমরা মনে করি যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, হ্যাঁ দেরি যদি বলেন, আমরা মনে করি না দেরি হয়ে গেছে। দুর্নীতিবাদ যে শুধু শুধু বেনজিরের কথা আমরা বলছি যে মতিউর বলেন বা আপনি ড্রাইভার আবেদের কথা বলেন, আপনি মতিউর রহমান কি বাংলাদেশ শুধু আওয়ামী লীগের সময় ছিল? মতিউর রহমান কে বলে আপনাদের সময় ছিল, সে কি সেই সময় দুর্নীতি করে? আপনাদের সময় ছিল বলে আপনাদের সময় থাকতে হবে? আমি সেটা বলতেছি না, আমি তো অস্বীকার করতেছি না। আমি তো প্রথমেই বললাম যে দুর্নীতিবাজ মতিউর রহমান তো আপনাদের সময় করছে, আমাদের সময় করছে, এবং আমাদের সময় সে ধরা পড়ছে, আপনাদের সময় পড়েনি। তো এইভাবে দেখাতে পারবেন যে 10 জন পুলিশের ছোট ছোট কর্মকর্তা তাদের কোটি কোটি টাকা, একটা ড্রাইভারের আমি তো অস্বীকার করি, একটা ড্রাইভার পিএসসি কোশ্চেন আউট করে কোটিপতি হয়েছে, তার বাড়ি করে তার হিসাবের বাইরে। তো এটা তো কখনো গ্রহণযোগ্য হতে পারে। আমি তো বলতেছি না, আমি তো সাপোর্ট করতেছি না। কারণ শুধু এটা কেন, আমাকে আপনি একটা জাস্ট ছোট্ট করে আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে এই যে সম্পদগুলো এরা করছে, এদের অনেকেই তো আসলে গোয়েন্দা নজরদারির মধ্যে থাকার কথা, যেহেতু বড় বড় অনেকে, আমি আবেদ আলীর কথা বলছি না, কিন্তু বেনজির বলেন, আজিজ বলেন, মতিউর বলেন, তাদের পেছনে তো ইন্টেলিজেন্স এজেন্সিগুলো বা তাদের যখন বিভিন্ন পদের দায়িত্ব দেওয়া হয়েছে, তখন তো এক ধরনের ভেটিংয়ের মধ্য দিয়ে তারা এসছে, তাদের রিপোর্ট গোয়েন্দা সংস্থা কেউ কি জানতো না এই যে শত শত বিঘার মালিক হচ্ছে, এইখানে জমি কিনছে, ওইখানে এটা করছে, কেউ জানতো না? আসলে কি সম্ভব? একটা জিনিস হচ্ছে কি, আমাদের মানে যে ব্যর্থতা সেটা হলো যে এই যে আমাদের দুদক বলি যাই বলি, আজকে বেনজির নিয়ে উনি যেটা বলছে ঠিক আছে, আজকে বেনজির নিয়ে এত হয়েছে, তাদের তো আগেও তাদের অ্যাক্টিভিটি আরো ভালো হয়েছিল। আজকে মতিউর রহমান, আপনি একজন সংসদ সদস্য, আমি শিওর যে আপনি কোথায় যান, আপনি কার সঙ্গে কথা বলেন, আপনি কি করছেন কেউ জানে না। এটা যদি কেউ না জানে তাহলে আমি মনে করি যে রাষ্ট্রের বা ধরেন এই গোয়েন্দা সংস্থা বলি বা দুদকের এটা থাকা উচিত, আমি নিজেও মনে করি। আজকে বেনজির আসছে দিকে আরগুলা উন্মোচিত তা না, সারা পৃথিবীতে যদি এরকম হয়, আমাদের সেই সিস্টেমগুলো কি তারা ঠিকঠাক তথ্য দেয়? যাদের এগুলো দেখার কথা তারা দেখেন না? দেখলে পারে তো এটা হাইড করার কোনো স্কোপ আছে বলে আমি মনে করি না। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে যারাই এই দুর্নীতির সাথে যুক্ত, আজকে শুধু না, এটা ফ্রম ভেরি বিগিনিং এটা হওয়া উচিত ছিল। এবং আমি মনে করি ফ্রম ডে অনওয়ার্ড যারাই অন্যায় করুক, সেটা শুধু বেনজির না, যারাই এটা অন্যায় করুক, রাষ্ট্রের দায়িত্ব বা রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে, আমাদের বললাম দুদক কেন শুধু একজনের বিরুদ্ধে করবে? আমি সংসদ, আমার যদি অন্যায় থাকে আমারটা করুক, উনি যদি অন্যায় করে থাকে অন্যটা হওয়া উচিত। না হলে তো এই দেশে তো এইভাবে দুর্নীতিকে, একটা ড্রাইভারের যদি শত শত বিঘা জমি থাকে, ফ্ল্যাটের শেষ নাই, বইয়ের নামে কত সম্পত্তি, আজকে কোনো পেপার দিলাম তার সাথে তার ওয়াইফের নাকি প্রপার্টি বেশি। তো এই জিনিসটা তো কখনো গ্রহণযোগ্য না, আমরা কখনো এটাকে সাপোর্ট করি না। এবং এটা অবশ্যই আইনের আওতায় আসতে এবং এদের শাস্তি হওয়া উচিত। না হলে তো এই অন্যায়টা দিন দিন বেড়েই চলতে পারে। একটা যখন সমাজে যখন অনাচার বেড়ে যাবে, অথবা আপনি দুর্নীতিকে পার পাবেন, আরও 5 জন উৎসাহিত হবে, কিন্তু এটা কখনো হওয়া উচিত না। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আমি এই প্রসঙ্গটা পাল্টাতে চাই, যদি আমি এখানে একটু 2 মিনিট আমার কথা বলতে করেছি, আমি কি এটা বলি না? বলেন। জি দেখুন, আমি ক্ষমতা দখল বলেছি, যেটাকে আপনি আমার ভুল হিসাবে ধরেছেন। ক্ষমতা দখল মানে কি? ক্ষমতায় অধিষ্ঠিত হয় যদি জনগণ ভোট দিয়ে পাঠায়। আপনাদের বেলায় আমরা কেন দখল বলি, এটা আমরা আইয়ুব খাঁকে দেখেছি। আইয়ুব খাঁরা দখল করতে সেরকম ভোট ছাড়া, যেমন আপনি 2008 সন সম্পর্কে অনেকে বলে না, 9 সন, এই 9 আর 18তে একই খেলা হয়েছে। এই রাতের ভোট, দিনের ভোট রাতে দিয়েছে। তো তখন এই সফিস্টিকেশন সম্পর্কে মানুষের অতটা সতর্কতা না থাকার কারণে বুঝতে পারেন, 18তে এসে এটা বুঝতে 18 লাগছে। আপনি একটা জিনিস দেখেন, আপনি 14 ইলেকশন সারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলেন, 18তে রাতে ভোট দিলেন, 24-এ কি করলেন দেখেন,
কোনো বিরোধী রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলেন না, সাথে নিজেদেরকে নানা রঙের টুপি পরাইয়া, নীল কালো সাদা পরাইয়া নির্বাচন করাইতে হলো। না আমি বলিনি, আপনি পরে বলেন, আপনি মনে রাখেন, ভুলেন না। আপনাকে ধন্যবাদ একটা কারণে, কারণ একটা জিনিস যে ওরা যখন দুর্নীতি করেছে এইটা উচ্চ কর্তৃপক্ষ বুঝে না, যে তারা যে বুঝে এটা যে স্বীকার করছেন, এই জন্য আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি আগে। এখন আমি বলি তো রাষ্ট্রীয় ক্ষমতা দখল আমি কেন বলছি, কারণ সবকিছুর দায় কিন্তু শেষ পর্যন্ত রাজনীতিবিদদেরই নিতে হয়। রাজনীতিবিদদের যাবে, রাজনীতিবিদরাই তো আজকে অনাচারের মূল। রাজনীতিবিদরা যদি অনাচারের মূল, আমি সেটা বলছি না, আমি বলছি কি কারণে, আমি বলছি দায়টা দিন শেষে তাদেরই নিতে হয়। না আজকে মানুষের কাছে মানুষের ধারণা রাজনীতিবিদরাই অনাচারের মূল। কি কারণে? আজকে রাজনীতিবিদরা যদি সেই দায়িত্ব আপনার উপরে পড়ে, হ্যাঁ আসতে বাধ্য। আমি যদি রাজনীতিবিদরা জনগণকে উপেক্ষা করে ক্ষমতা দখলের আইয়ুবী কৌশল অবলম্বন না করত, অর্থাৎ ভোট ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতা দখল না করতো আমলাদেরকে ব্যবহার করে, তাহলে রাজনীতিবিদ জনগণের কাছে গ্রহণযোগ্যতা থাকতো। আজকে এটা করার কারণেই যারা রাষ্ট্রীয় ক্ষমতায়, সে কারণে তারা রাজনীতিকে বকাঝকা করতে, তারা রাজনীতিকে বকাঝকা মানে রাজনীতিবিদদের উপরেই আসবে যারা রাজনীতিবিদ। সুতরাং আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলেই রাষ্ট্রীয় ক্ষমতা দখল আমি এই কারণে বলছি যে এই সরকার 2014, 18 এবং 24 জনগণের ভোটের ক্ষমতায় আসে নাই, অন্য পন্থায় আসে, এবং ওইটাকেই আমরা দখল বলি। এটা আর কোনো কারণ নেই, ওইটা ছিল দখল। যদি জনগণ ভোট দিয়ে পাঠাইতো তাহলে আমরা ওটা দখল বলতাম, তাহলে জনগণ ক্ষমতায় পাঠিয়েছে। কারণ একটা জিনিস দেখেন, এটা বলার পিছনে আর একটা যুক্তি কি, আপনারা 2018-তে রাষ্ট্রীয় ক্ষমতায় যখন আসলেন, কম্পোনেন্ট যেগুলো আছে আপনাদের সবাই সঙ্গে ইলেকশন করলেন, ইলেকশন করে আপনারা বললেন আমরা ক্ষমতায় বসি, আপনারা বিরোধী দলে বসেন। অথচ গণতান্ত্রিক পন্থায় নিয়ম হলো জনগণ ভোট দেয়, সরকারকেও নির্বাচন করে, বিরোধী দলও নির্বাচন করে। আপনারা কিন্তু জনগণকে সরকার নির্বাচন করতে দিন না, বিনা ভোট একসঙ্গে নির্বাচিত বিরোধী দল নির্বাচন করলেন আপনারা। সুতরাং এখান থেকেই বুঝতে পারেন যে নির্বাচন যে একটা প্রথা, একটা পদ্ধতি ছিল, সেটা আপনারা নির্বাচনে পাঠিয়েছেন। সেই জন্য আমরা এই ক্ষমতাকে, দখলদাররা যেরকম ক্ষমতা দখল করে আপনারা সেইভাবে দখল করেছেন বলি আমি বলছি, ক্ষমতা দখল করেছেন আপনারা। এবার আসেন একটা রাষ্ট্রীয় ক্ষমতায় গুরুত্বপূর্ণ, যেমন জনাব আজিজ এখন একজন সম্মানিত সংসদ সদস্য, ওনার পিছনে ইন্টেলিজেন্স লেগে থাকবে যে উনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এক ব্যক্তি হওয়ার পর ওনার দ্বারা দেশের স্বাধীনতা হুমকিতে পড়ে কিনা, উনি আজকে এই পদে অধিষ্ঠিত হওয়ার পর বা নির্বাচিত হওয়ার পরে দেশের স্বাধীনতা বা নিরাপত্তা ওনার কোনো আচরণে বিঘ্নিত হয় কিনা, এই জন্য একটা ইন্টেলিজেন্স থাকবে। আমি যেহেতু 2 মিনিট বলেছেন, তো না তো এই লাস্ট কথা, এখন এই ইন্টেলিজেন্স স্বাধীনতা নিরাপত্তার প্রশ্ন তুলেছেন, এবং সাম্প্রতিককালে এটা অনেক আলোচনা হচ্ছিল মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর শেষে কিছু চুক্তি, বিশেষ করে রেল যোগাযোগ ব্যবস্থা, এটা নিয়ে কেউ কেউ বলছেন এতে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হবে, কেউ কেউ বলছেন এতে স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে। আমি একটু আপনার কাছে শুনতে চাই, আপনি কিভাবে দেখেন? জি, আপনাকে ধন্যবাদ। একটা কথা মাথায় রাখতে হবে আমাদের, আমরা যে কাজটি করেছি, দুর্ভাগ্য কোথায় জানেন, 2 মিনিট সময় আপনার জন্য। একটা দেশের সংসদ জনগণের একটা প্রতিষ্ঠান। আপনি বিদেশি বন্ধুদের সঙ্গে চুক্তি করবেন, আন্ডারস্ট্যান্ডিংয়ে যাবেন, যেখানেই যান না কেন, নিয়ম হলো বিষয়গুলো সংসদে আলোচনা করতে হয়, সংসদে উপস্থাপিত হতে হয়, সংসদ অনুমোদন করবে, সেই জিনিসগুলা বিদেশি শক্তির সঙ্গে আপনি চুক্তিবদ্ধ হবেন, এটাই হলো নিয়ম। দুর্ভাগ্য বাংলাদেশে যে কিন্তু আমাদের দুর্ভাগ্য কখনোই সেটা হয় না, না বিএনপির সময় না আওয়ামী লীগের সময়। আমি বলছি আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো এই যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে ভারত গেলেন, কি করে আসলেন আমাদের সম্মানিত সংসদ সদস্য উনি জানেনও না, খবর কাগজ পড়া উনি শুনছেন। এই যে চীনে গেলেন, চীনে গিয়ে উনি আসলেন, কি কারণে গেলেন, কি কইরা আসলেন, আসার পরে বা ওইখানে চলাকালীন সময় পত্রিকা টেলিভিশনে যা পাইছেন, এর আগে ওনারা কিছু জানেন না। এই যদি হয় আমাদের সংসদের অবস্থা। এখন সমস্যাটা হয়ে গেল, ভারতে আমাদের দেশের মানুষ এখন কি বলে জানেন, যে আমরা একটা দেশকে রাস্তা বানিয়ে দিচ্ছি, ট্যাক্সের পয়সা, সেই রাস্তা আমরা লোন করে রাস্তা বানিয়ে দিচ্ছি, আর সেই রাস্তার লোনের সুদ পরিশোধ করছে দেশের সাধারণ মানুষ। আপনি বিষয় হলো কি, ট্রানজিট আর করিডোর, এই দুইটা জিনিসের পার্থক্যটা আমাদেরকে খুব পরিষ্কার করে বোঝা উচিত। আপনি বরিশাল যাবেন গাড়ি নিয়ে, আপনার কিন্তু একটা ট্রানজিট হচ্ছে ফরিদপুর থেকে মাদারীপুর, তারপর আপনি বরিশাল যাচ্ছেন। এই যে ট্রানজিটটা হয়ে আপনি বরিশালে যাচ্ছেন,
এখন যদি আপনি শুধু ঢাকা থেকে ঢুকে ফরিদপুর জ্ঞানে আবার ফেরত চলে আসেন, তাইলে এটাকে আর যাই বলেন, এটাকে ট্রানজিট বলা যাবে না, এটাকে করিডোর, অর্থাৎ ফরিদপুর যাওয়ার জন্য একটা করিডোর বানিয়ে দিলেন আপনি। ভারত আমাদের দেশে রেল নিয়ে ঢুকবে, রেল নিয়ে যাবে, কোথায় যাবে ভারত? আবার তার নিজের দেশে ফেরত যাচ্ছে। তো আমাদের দেশের মানুষ, আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো, আমি সেই কারণেই বলছিলাম যে সংসদটা একটা বিষয়, এই সংসদে মানুষের ওনাদের বলা উচিত ছিল, যে সংসদকে অবহিত করা উচিত ছিল, আলোচনা করা উচিত ছিল এখানে, যেই সংসদ যে পর্যায়ে আছে না কেন, যে আমরা এই জিনিসগুলো করব দেশের স্বার্থে, সেখানে আলাপ আলোচনার্থে একটা থার্ড ফোর্স আছে যেটা মিডিয়া, তারা তাদের মতামত দিতে পারেন, অথবা গভর্নমেন্টই এটাকে বলতে পারতো যে আমরা বিদেশিদের সঙ্গে এই চুক্তিবদ্ধ হতে চাচ্ছি বা এই আন্ডারস্ট্যান্ডিংয়ে পুষতে চাচ্ছি। এগুলো নিয়ে আমাদের যারা বুদ্ধিজীবী আছে, সুশীল সমাজ আছে, তাদের কাছ থেকে মতামত। আমি একটু 1 মিনিট একটা কথা বলতে হবে আমার। উনি বললেন 20,000 বিদ্যুৎ খাতে। আরে ভাই, তখন বাজেটে উনি বলেননি, উনি জেনারেল মইনুল আহমেদ। এখন ওনাদের তো দুর্ভাগ্য এইখানটাই যে ওনাদেরকে এখন টক শোতে বলেন আর বক্তৃতায় কথা বলতে হয় আইয়ুব খাঁর বই পড়ে, মইনুল আহমেদের বই পড়ে। ওনাদের অবস্থা কোথায় নামছে আপনি বুঝছেন তো? এটা দুর্ভাগ্য, আমার আপনাদের জন্য কষ্ট লাগে আর কি। আইয়ুব খাঁর বই পড়ে আপনারা উদাহরণ দেন, আপনারা মইনুর বই পড়ে উদাহরণ দেন। কিন্তু উনি বলছেন যে মইনুল আহমেদের কথা বলছেন, সেই মইনুল আহমেদকে না, উনি বলেছেন যে তাকে কয়েকজনকে ডিঙিয়ে আপনারা সেনাপ্রধান বানিয়েছিলেন। দেখুন, এত অপাংক্তেও আপনাদের কাছে তিনি ছিলেন না। আপনাকে আবার বলি, কিছু ভুল মানুষ, আমি আচ্ছা যে কথা বলছেন, যখন আপনি 20,000 কোটি টাকা বলছেন, ওই 5 সালা বাজেটে বিদ্যুতের বাজেটে ছিল 11,000 কোটি টাকা, সেখান থেকে 20,000 কোটি টাকা লোপাট হয়ে গেছে। এটা রাজনৈতিক কারণে আপনারা করেছিলেন, ওটা আমরা জানি, এবং টেলিভিশন ব্যবহার করে এগুলা করেছেন আপনারা। কোকো সম্পর্কে 111-এর সময় যখন কোকোকে নিয়ে আসছে, আমি তো এইসব মামলার সঙ্গে জড়িত, আমি একটা ফিল্ড ওয়ার্কার ভাই, আমি এমন কোনো দিন নাই এই সকল মামলায় কোর্টে ছিলাম না। যাদেরকে ব্যবহার করে এই সরকার কোকোকে দুর্নীতিবাজ বানাতে চেয়েছিল, আমি এই টক শোতে, এই টেলিভিশনে বসে বলে গেছি, কোর্টে বলেছি, আপনারা প্রকাশ করেন এই দুর্নীতির টাকা কোন দেশের কোন অ্যাকাউন্টে ছিল, আপনি কোন অ্যাকাউন্টের মাধ্যমে ফেরত আনলেন। এটা হয়েছে কি, ওই যারা আজকে সরকারের যে গুরুত্বপূর্ণ লোকরা দুর্নীতি করছেন, 1 মিনিট শেষ করি, ওই সকল লোকরা সরকারের কাছে পাহাবা নেওয়ার জন্য, সরকারের অতি আপন মানুষ সাজার জন্য, তারা নিজেরা এইরকম বাহানা করছে। তারপর হাওয়া বাবুর বলছে 1 মিনিট, জনাব তারেক রহমান সম্পর্কে আপনি পরের বার বলেন না, জনাব তারেক রহমান সম্পর্কে বলছেন না, তারেক রহমান সম্পর্কে একটা দুর্নীতির মামলা হাওয়া ভবনকে কেন্দ্র করে করতে পেরেছেন? ধন্যবাদ। পারেননি। এগুলো আপনাদের রাজনৈতিক প্রপাগান্ডা, অসত্য কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার একটু ফিরে যাই ব্যাক পিছনে। দখলের কথা বলছেন, বাংলাদেশে ক্ষমতা দখল আওয়ামী লীগ সরকার করেনি। জিয়াউর রহমান, আপনি জাস্টিস সাহেব, আমরা বই পড়ি, কারণ হলো রেফারেন্স দিয়েই মানুষ কথা বলে। আপনারা তো হাওয়ার উপর থেকে কথা বলেন, নিজের ইতিহাস বানান, নিজেই সব কিছু করেন। আমরা সেটা বানাই না, আমাদের কাছে রেফারেন্স সারা পৃথিবীতে সেটাই করেন। আপনি শেষ করে দেন, আমি বলিনি, আমি ডিস্টার্ব করিনি। আমাকে একটু কথা বলতে দেন ভাই, একটু কথা বলে, আমি তো ডিস্টার্ব করিনি। আপনি তো অনেক কথা বলছেন, আমি তো ডিস্টার্ব করি। একটু শোনার অভ্যাসটা করেন। আপনি শুধু বলেন, শোনেন না, আমাদের কথা একটু শোনেন। আমি যে কথাগুলো বলতেছি একটু আমি রেফারেন্স দিয়ে বলতেছি, আমার বানানোর কোনো কথা না। আপনাদের নেতা জিয়াউর রহমান যখন ক্ষমতা দখল, সাইম সাহেবকে, তার জাস্টিস সাইমের বইটা একটু পড়েন। রাতের অন্ধকার জিয়াউর রহমান তাকে পিস্তল ধরে ক্ষমতা দখল করছিল, যার জন্যই দখলের প্রশ্ন ওটা আপনাদের কাছে কিছু মনে হয় না, আমাদের কাছে মনে হয়। এবং ক্ষমতা দখল করে জিয়াউর রহমান ক্ষমতা আসছিলেন। এই দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আপনারা কথা বলেন। হা না ভোট কে করছে বাংলাদেশে? প্রথম জিয়াউর রহমান করছে। হা না ভোট করে চালু কে করছে? এখানে কোনো ভোট হয়েছে? ভোট হয়নি। মাগুরা, তারপরে হলো মিরপুর, ঢাকা 10-এর ইলেকশন প্রক্রিয়াটা ধ্বংস করছে কারা? 15ই ফেব্রুয়ারি নির্বাচন কারা ধ্বংস করছে? আপনারাই তো করছেন, আওয়ামী লীগ সরকার করেনি। আজকে আপনারা নির্বাচন কথা বলেন, 14 সনে আপনি নির্বাচনে অংশগ্রহণই করেন না। আপনার প্রশ্ন করেন, যদি একটা সিটে একজন প্রার্থী না থাকে, সে তো বিনা প্রতিদ্বন্দ্বিতা হবেই। তা আপনি নির্বাচনে অংশগ্রহণ করলে সেখানে নির্বাচন ভালো হয়েছে কি খারাপ হয়েছে প্রশ্ন আসতো, সেটা করেননি। 18 সনে নির্বাচন করছেন, নির্বাচনের পরের দিন কোনো পত্রিকা দেখাতে পারবেন? আমি চ্যালেঞ্জ করতে পারি যে নির্বাচনের কারচুপি করছে এটা। যখন মানে হারিয়ে গেলেন, তখন এই প্রশ্নগুলো আপনারা 2008-এর নির্বাচনে 30টা সিট পেলেন, আপনার 14 সনে নির্বাচন করলেন না, 18 সনে এসে 7টায় পেলেন। এরপরে তো আপনার ইলেকশনই করতেছেন না, করলে দেখতে পারতেন যে আপনাদের পজিশন কোথায়। রাষ্ট্রীয় নিরাপত্তা বা যে 20,000 কোটি টাকার 11,000 টাকা গল্প বলতেছেন, এরা রেকর্ড আছে, রেকর্ড দেখলে বুঝতে পারবেন। রাষ্ট্রীয় নিরাপত্তা শোনেন, সারা পৃথিবী, আপনি ইউরোপে যান, একটা দেশের বিরুদ্ধে আরেকটা দেশে ট্রেন যাচ্ছে না, বাস যাচ্ছে না, রাষ্ট্রীয় নিরাপত্তা নষ্ট হচ্ছে।
যখন বঙ্গোপসাগরের ভিতর দিয়ে সাইবার অপটিক লাইন গেল, আপনারা তখন 91 থেকে 96 সনের মধ্যে রাষ্ট্রক্ষমতা ছিলেন, বিনা পয়সা বাংলাদেশে সাইবার অপটিক কানেক্টিভিটি দেওয়ার জন্য প্রপোজাল দিয়েছিল। আপনাদের সরকারের নির্বুদ্ধিতার জন্য সেখানে সেই কানেক্টিভিটি নেওয়া হয়নি। আমাদের সরকার আসছে সিঙ্গাপুর থেকে 550 কোটি টাকা দিয়ে নিয়ে আসার পরে আজকে সারা পৃথিবীর বুকে যে বাংলাদেশ, যদি আপনি সেই কি বলে চতুর্থ শিল্প বিপ্লবের প্রথম লাইনে আসছে কী জন্যে, এই কানেক্টিভিটি, এই যদি ইন্টারনেট এইগুলো না থাকতো আমরা কোনোদিনও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে কখনো আমরা প্রথম সারিতে আসতে পারতাম না। আপনি যদি এই মহাদেশের উপমহাদেশের ইতিহাস দেখেন, প্রথম শিল্প বিপ্লবে আমরা 150 বছর পিছিয়ে ছিলাম এই উপমহাদেশ। কলকাতা শহরে প্রথম স্টিম ইঞ্জিন চালু করে আমরা প্রথম শিল্প বিপ্লব প্রবেশ করলাম। দ্বিতীয় শিল্প বিপ্লব আমরা 80 থেকে 90 বছর পিছিয়ে ছিলাম। এটা ইতিহাস দেখেন, আমার কথা না। কলকাতা শহরে প্রথম ইলেকট্রিসিটি চালু করে আমরা দ্বিতীয় শিল্প বিপ্লব পৌঁছলাম। তৃতীয় শিল্প বিপ্লব আমরা 30 বছর পিছিয়ে ছিলাম। চতুর্থ বিপ্লবে আমরা প্রথম লাইনে আছি। কী জন্য? এই যে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা এবং তার সন্তান সজীব জয়ের জন্য আজকে কানেক্টিভিটি বলেন, ইন্টারনেট বলেন, স্কাইপি বলেন, এর মাধ্যমে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে আমরা প্রথম সারিতে আসছি। এটা তো আওয়ামী লীগ সরকারের ক্রেডিট, আপনাদের ক্রেডিট না। আমরা হাওয়ার উপর ভাসি না, আমরা বাস্তবতার উপর দাঁড়িয়ে আমরা কথা বলি, জনগণের কথা বলি, দেশ কীভাবে সারা পৃথিবীর সাথে প্রতিযোগিতায় আগা যাবে সেটা বলি। সারা পৃথিবীর মধ্যে যদি ট্রেন যায় সমস্যা না হয়। আপনি করিডোর আর যেটা বলেন, আমি আর এটা নিয়ে বেশি কথা বলতে, করিডোর একটা জিনিস, আর হচ্ছে ট্রানজিট, যেটা আপনি সারা পৃথিবীতে যদি সমস্যা না হয়, ভারতের ট্রেন যদি, ভারতে যদি আপনি প্লেন গেলে সমস্যা না হয়, লঞ্চ গেলে, স্টিমার গেলে সমস্যা হয় না, আপনি শুধু বাস আর যদি ট্রেন যায় তাহলে সমস্যা হয়। এখন যাচ্ছে না ভারতে, বাংলাদেশের মানুষ যাচ্ছে না, কি নিরাপত্তার কি বিঘ্ন হচ্ছে? ট্রেন যাবে, বাস যাচ্ছে, আমরা পাচ্ছি, ট্যাক্স পাচ্ছি। এটা তো সারা পৃথিবীতে হচ্ছে। সমালোচনার জন্য সমালোচনা না, বাস্তবতার উপর দাঁড়িয়ে কথা বলেন। সারা পৃথিবী যেখান যেভাবে এগিয়ে যাচ্ছে, আজকে যদি আমরা এশিয়ান হাইওয়ের সাথে কানেক্ট হতে পারতাম, এই বাংলাদেশ কোথায় যা দাঁড়াতো? কিন্তু আমরা পারিনি, আপনাদের সরকার সেই সময় করতে পারেনি। আওয়ামী লীগ সরকার থাকলে ঠিকই, আমাদের নেত্রী সংসদে সেই কথা বলছেন, সেটা যদি করতে পারতাম বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত। ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে। সো ফাইনাল রাউন্ড, ক্লোজিং রিমার্কস। দেখুন, মাসুদ আহমেদ তালুকদার, 15ই ফেব্রুয়ারি নির্বাচন, আপনারা সংসদে আসেন নাই, কেয়ারটেকার গভর্নমেন্ট, বিএনপি রাজনৈতিক দল এবং নীতিগতভাবে জনগণের আন্দোলনের প্রতি সম্মান দেখিয়ে 15ই ফেব্রুয়ারি নির্বাচন আপনারা আসেন নাই, পদত্যাগ করার কারণে একটা নির্বাচন করে কেয়ারটেকার। কই আপনারা সেই সংসদ তো বাতিল করছেন না আজও। ওই নির্বাচনটা যদি অগ্রহণযোগ্যই হয়ে থাকে, আপনারা আর একটা জিনিস বলেন নির্বাচন প্রথা। আমরা কেন বলি এই কথাটা? আরে ভাই, আগে তো নির্বাচন হতো। আপনি হানা ভোট বলেন, ওই যে মাগুরা বলছেন, ভোট হয়েছে, ভোটে কিছু জনের যদি রিগিং হয়ে থাকে, এখন তো দুর্ভাগ্য হলে দেশে ভোটই হয় না। আমাদের সময় আর আপনাদের সময় ফারাকটা হলো ওইখানে। ভোট হইতো, ভোটে দুর্নীতি হতো, এবং ভোট প্রথা যতদিন থাকবে কম বেশি দুর্নীতি থাকবেই। কিন্তু আপনাদের দুর্ভাগ্য, সুভাগ্য হলেই যে আপনাদের আর ভোটই লাগে না। এই জন্য বলছি, ভোটটাকে আপনারা নির্বাচনে পাঠিয়ে দিয়েছেন। একটা জিনিস আপনি বলেন যে 18 সনের নির্বাচনের পর কেউ বলেছে যে রাতে ভোট হয়েছে? এখন যাকে নির্বাচন কমিশনার দিয়েছেন, এই যে পুনর্বাসন কেন্দ্র বানিয়েছেন, সরকারি রিটায়ার, সরকারের বিশ্বস্ত আমলা যারা সরকার দলীয়, তাদেরকে যে নির্বাচন কমিশন, সেই চিফ ইলেকশন কমিশনার বলেছিল এবার আমি রাতে আর ভোট হতে দেব না। এরপরও আপনি বলেন, হোসেন মোহাম্মদ এরশাদ যাকে নিয়ে দল করেছিলেন, একসাথে নির্বাচন করেছিলেন, তিনি বলেছিলেন 2009-এর নির্বাচনের পর যে তাদেরকে ভোট বাক্সের মধ্যে কাইটা ঢুকাইয়া দিয়ে ক্ষমতায় দিয়েছিলেন। কি কারণে? তখন ক্ষমতার শেয়ার দেন নাই। এবং আমি এটা বলেছিলাম একটা টেলিভিশনে, যে ডাকাত যখন ডাকাতি করে তখন কিন্তু একজন আরেকজনকে খুন করে না, ডাকাতির মালামাল যখন ভাগ করে। তো হোসেন মোহাম্মদ এরশাদকে যখন ওই ডাকাতির মাল ভাগ দেন নাই, তখন কিন্তু সে বলে দিয়েছিল যে কারা তাকে, ওই মইনুল ফখরুদ্দিনের কথা বলছে, যে ওরা ভোট কেটে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল। দেখেন, আমি আপনাকে আবারও বলি, দুর্নীতির কথা, ইতিহাসে শিল্প বিপ্লবের কথা বলছেন, এই চতুর্থ ধাপে আমরা উপনীত। আপনি এই তৃতীয় ধাপ থেকে চতুর্থ ধাপ পর্যন্ত আপনি একটু দেখেন তো, আমাদের দেশে 5টা উল্লেখযোগ্য শিল্প কারখানার নাম বলেন তো আপনি। ওখানেও বড় কথা না, এগুলো সব আমাদের কাছে পরিষ্কার। আপনি কথা বলবেন, তার সঙ্গে বাস্তবতার কতটুকু মিল আছে এটাও আপনাকে জানতে হবে। কথা বলার জন্যই যদি আপনি মনে করেন যে আপনি এজেন্ডাই নিয়ে আসছেন, একটি দলের পক্ষে সত্য মিথ্যার দিকে আপনি তাকাবেন না, শুধু কথা বলে যাবেন, সেটা দেয়ারিতে, ওটা রাজনৈতিক ময়দানে আপনি করেন। কিন্তু এখানে মানুষ খুব সতর্কতার সাথে আমাদের কথাবার্তা লক্ষ্য করছে, তারা বিচার বিশ্লেষণ করছে। আপনি দেখেন, আজকে ভারতকে ট্রানজিট দিবেন অথবা করিডোর দিবেন,
Why this matter was not taken to the parliament? Why it was not discussed? Why not even thrown it to the public? মিডিয়াতে কেন দেওয়া হলো না যে আমরা এই জিনিস করছি? জনগণের মতামত নেন, এই দেশটার মালিক তো জনগণ, কিন্তু আপনারা সেটা স্বীকার করতে যাচ্ছেন না। আপনারা হইলো এই বেঞ্জর টাইপ, এই আজিজ টাইপের কিছু লোক বানাইয়া রাষ্ট্রীয় ক্ষমতায় বসে ক্ষমতা দখল করেন। আপনারা তো ক্ষমতায় নির্বাচিত হয়ে আসেন না, অ্যান্ড দ্যাট ইজ দি প্রবলেম। আমাদের বক্তব্য, আমাদের আন্দোলন, আমাদের রাজনীতিটাই ছিল জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচন করবে, জনগণ বিরোধী দল নির্বাচন করবে। আপনারা এটা করতে এই কারণে পারছেন না যে আপনারা জানেন ভোট যদি আবার ফেরত আসে তাহলে 14, 18, 9, 14, 18 বাই আমি 24, আপনারা যেভাবে ক্ষমতা দখল করেছেন আপনাদের সেই ক্ষমতা দখলের সুযোগ আর থাকবে না। যে কারণে আপনারা ভোটের নামে প্রহসন করছেন। আপনারা ভোট হচ্ছেই না। ভোট হলে দুর্নীতি থাকবেই, 5%, 10%, 15, 20% যাই বলেন না কেন, আপনাদের তো ভোটই হচ্ছে না। সুতরাং দুর্নীতিটা পুরোটাই দুর্নীতি, এখানে কোনো পার্সেন্টেজ নাই। আপনি দেখেন 154টা সিট বিনা ভোটে নির্বাচিত। আপনি নিজে বলেন ওই সংসদে আপনি নির্বাচিত হলে আপনি লজ্জা পাইতেন না? লজ্জা পাওয়ার কথা হইতো আপনার জন্য। আমি যতটুকু আপনাকে চিনি, দেখেন আমি একটা কথা বলে এইভাবেই আমি বলে দিচ্ছি। দেখুন 30 সেকেন্ডস। রাজনীতি যাদের উপরে জনগণের ভরসা, সেই জনগণ আমাদের উপরে ভরসা না করে অভিমান করে চলে গেছে দূরে। দেশের উন্নয়ন বলেন, দুর্নীতি বলেন, আপনাদের বানানো দুর্নীতিবাজ বলেন, এদের কারো নিয়ে জনগণের এখন আর কোনো মাথা ব্যথা নেই। তারা এখন চিন্তাই করতেছে যে আগে যে কথাটা ছিল, যেটা প্রতিষ্ঠিত সত্য ছিল দেশে এবং সমাজে, যে রাজনৈতিক দল নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে জনগণের মঙ্গলের জন্য। জনগণ এখন বুঝে নিয়েছে গত এই এত বছরের আপনাদের পরিক্রমা দেখে যে আর যাই হোক আপনারা যারা যেই কাজে রাষ্ট্রীয় ক্ষমতা দখলে ব্যবহার করেছেন, উন্নতি তাদের হবে, জনগণের কিছুই হবে না। ধন্যবাদ প্রফেসর আজিজ। শুনুন, আপনি অনেকগুলো কথা বলছেন, ট্রানজিট নিয়ে কথা বললেন, নির্বাচন কমিশন। শুনুন, আপনাদের সময় তো কোনো নির্বাচন কমিশন করার কোনো বিধানই ছিল না। আপনারা আজিজ মার্কার লোককে দিয়ে নির্বাচন কমিশন করছেন না। তারপরে যারা নির্বাচন কমিশনের সদস্য ছিলেন তাদের ব্যাংক ব্যালেন্স কত ছিল সেটা মানুষ সেই সময় দেখছে না। আমি সেগুলো বলতে চাই না। নির্বাচন প্রক্রিয়া ধ্বংস আমরা করিনি, আবারও বলতেছি। আপনি নির্বাচন করেননি, জানেন না যে নির্বাচন কি হয়েছে এবং কীভাবে আমরা জিতে আসি। এবারও বাংলাদেশে 91 জন সংসদ সদস্য, নতুন সংসদ সদস্য আসছে। যদি ভোটই না হতো তাহলে নতুন 91 জন সদস্য আসতে পারতো না। বাংলাদেশ আওয়ামী লীগের 62 জন সংসদ সদস্য হেরে গেছেন। ভোট না হলে 62 জন হারতো। আপনারা বসে থেকে স্বপ্ন দেখতে পারেন, দিবা স্বপ্নও দেখতে পারেন যে ভোট হয়নি, আমরা সুখে আছি, জনগণ আপনাদের সাথে আছে। রাস্তায় একবার ভোটে এসে দেখেন জনগণ কার সাথে আসে, প্রমাণিত হবে। 18 সনে নির্বাচনে ভোট দেয়নি, 14 সনে তো আপনি নির্বাচনেই আসেন, আপনি বুঝবেন কীভাবে? আপনার যদি এতই পপুলার হয় তো 2008 সনের নির্বাচন নিয়ে তো কোনো কথা নেই। 8 নির্বাচন হয়েছে, 9 সরকার গঠন হয়েছে। তো সেই সময় তাহলে 30টা সিট পেলেন। আপনারা এতই যদি পপুলার, 5 বছর তো ক্ষমতায় ছিলেন, ক্ষমতার পর আসার পরে ইলেকশন করলেন, তারপরে যদি এতই পপুলার আপনারা হতেন তাহলে তো 30টা সিট পাওয়ার কথা না, ক্ষমতা তো আপনাদেরই আসার কথা, অথবা একটা সম্মানজনক বিরোধী দলে থাকার কথা ছিল, সেইটা তো আপনি পারেননি। করতে দেন, শেষ করতে দেন। বসানো যারাই বসাইছিলেন, ইয়াজউদ্দিন সাহেব আপনাদের প্রেসিডেন্ট ছিলেন, উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রেসিডেন্ট ছিলেন। এরা আওয়ামী লীগের কেউ ইয়াজউদ্দিন সাহেবকে বসাননি। এবং এই লোকটা যেভাবে মারা গেছে, একটা লোক দেখতেও আসেন না বিএনপির লোকজন। এটা হলো আপনাদের শেষ করতে দেন। আমি বিশ্বাস করি, আমাকে কথা বলতে শেষ করতে হবে। ইন্ডাস্ট্রি শোনেন, সারা পৃথিবীতে আওয়ামী লীগ সরকার ইন্ডাস্ট্রি বন্ধ করেন। আপনারা আদমজির মতো ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছিলেন। একটা ঘটনা শুধু করেনি, বাংলাদেশে এরকম শত শত ইন্ডাস্ট্রি আপনারা বন্ধ, আওয়ামী লীগ সরকার ইন্ডাস্ট্রি বন্ধ করেনি। সারা পৃথিবীতে এখন যেটা চলছে, এখন আইটি সেক্টর ডেভেলপ করতেছে, দেখেন 100টা আইটি জোন আমাদের সরকার করছেন। কারণ হচ্ছে যে এখন যদি আপনি পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে চান, যে সেক্টরটা সবচেয়ে ভালো ডেভেলপ করতেছে সেই জায়গা তো যেতে হবে। আমরা এই 15 বছরে 25 লক্ষ আইটি বিশেষজ্ঞ তৈরি করছে বাংলাদেশে, যারা এখন ঘরে বসে থেকে আর্নিং অ্যান্ড লার্নিং বিভিন্ন রকম আউটসোর্সিংয়ের মধ্যে শত শত কোটি ডলার ইনকাম করতেছে। এবং জানেন এখন কত বিলিয়ন ডলার আসে শুধু এই আইসিটি সেক্টর থেকে। তো এটা তো আপনি যদি মনে করেন যে আগের জায়গায় আপনি দাঁড়া থাকবেন, পৃথিবী তো সেই জায়গায় দাঁড়া নেই। আমি তো একটু আগেই বললাম
যে আপনারা যে 91 সনে যদি সাইবার অপটিক কানেকশন দিতেন তাহলে বাংলাদেশ অনেক আগেই এই সেক্টরটা আরও অনেক ডেভেলপ করতে হতো, কিন্তু আপনাদের সরকারের নির্বুদ্ধিতার জন্য পারেনি। আমাদের সরকার এটা বুঝতে পারছে বলেই সারা বিশ্বের বুকে এখন তাল মিলে এখন আমরা অনেক এগিয়ে গেছি। আপনার কাছে মনে হয় যে জনগণ খুব খারাপ আছে, আমরা মনে করি জনগণ খারাপ আছে। যদি সেটাই হতো আজকে বাংলাদেশ মধ্যমার দেশে রূপান্তরিত হতো না। আপনারা যখন ক্ষমতা ছাড়েন তখন বাংলাদেশের রিজার্ভ ছিল $1.5 বিলিয়ন। শেষ করতে দেন, আমার ডকুমেন্ট দিয়ে প্রমাণ দেখতে পারি। আওয়ামী লীগের তত্ত্বাবধায়কে 2 বছরে $3.5 বিলিয়ন রূপান্তরিত হয়েছে। আমাদের সরকারের সময় $48 বিলিয়ন, এখন হয়তো কমে আসছে, কিন্তু সেটাও একটা লেভেলে আছে। আপনারা যখন ক্ষমতা ছাড়েন পার ক্যাপিটাল ইনকাম কত ছিল? আওয়ামী লীগ সরকার 2009 সনে যখন ক্ষমতা শুরু করে, শেষ করতে দেন আমাকে, তখন মানুষ পার ক্যাপিটাল ইনকাম ছিল হচ্ছে মাত্র $543, এখন সেটা $2824। কে নিয়ে আসছে? এই সরকার নিয়ে আসছে। আজকে আমরা মধ্যমার দেশ কে করছে? এই সরকারই করছে। আমরা যদি আওয়ামী লীগ দুর্নীতি করতো, আওয়ামী লীগ যদি ক্ষমতার অপব্যবহার করতো, তাহলে কোনো দিনের মধ্যমার দেশে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে পারবে না। আপনারা পারেন নাই, কিন্তু যেটা আওয়ামী লীগ সরকার পারছে, আওয়ামী লীগ সরকার জনগণের চিন্তা করে জনগণের ম্যান্ডেট নিয়ে আসে। আমরা ইলেকশন করছি, আমরা জানি কি কষ্ট করে ইলেকশনে জেতা লাগে। আপনারা ইলেকশন করেন না, আপনারা জানেন না। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং প্রফেসর ডক্টর আব্দুল আজিজ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, যা কিছু হচ্ছে আমার অতিথিরা দুপাশ থেকে জনগণের কথা বলছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে জনগণ আসলে অনেক ক্ষেত্রে উপেক্ষিত। এবং জনগণ কি আসলে যতক্ষণ পর্যন্ত আমরা সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার উৎস করছি বা জনগণকে অর্থনৈতিক রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় তার অংশগ্রহণ নিশ্চিত করছে, এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্ষমতাসীন এবং ক্ষমতার বাইরে যারা আছেন জনগণের সঙ্গে সম্পৃক্ততা যতক্ষণ পর্যন্ত আরও বাড়ানো না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত যা কিছু হচ্ছে এগুলো হতেই থাকবে এবং আরও গভীর থেকে গভীরতর হতে থাকবে। এখান থেকে পরিত্রাণের জন্য একমাত্র উপায় হচ্ছে জনগণকে সবার উপরে স্থান দেওয়া। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।